প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক একাডেমিক পরিচালক ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব ইউসুফ ফকিরও আমাদের সাথে থাকবেন চিটাগং থেকে শামসুল হক হায়দরি এবং ঢাকা থেকে তামজিদ সুমন। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা হলো যা অত্যন্ত অ্যালার্মিং, সেটা হলো যে এরই মধ্যে কোভিডে আক্রান্ত হয়ে প্রায় 6 জন নবজাতক মারা গেছে। এরকম একটি তথ্য আমাদের কাছে আছে, যার অধিকাংশ ঢাকা শিশু হাসপাতালে। এই বিষয়টি নিয়ে অনুষ্ঠানের শুরুতে আমরা কথা বলবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে থাকার জন্য। সিরাজুল ইসলাম, আপনার কাছে প্রথমে প্রশ্ন থাকবে যে আসলে শিশু সংক্রমণ নিয়ে তো আসবই, এই যে নবজাতক মারা যাওয়ার যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। বিষয়টি সম্বন্ধে আমাদের খুব বেশি সচেতন হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি উত্থাপন করার জন্য। কারণ ইতিপূর্বে আমরা নবজাতক শিশু কোথায় এফেক্টেড হয়েছে বা মারা গেছে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি। তো যেটা হয়েছে ঢাকা শিশু হাসপাতালে, সেটা করোনা ইউনিট বলে একটা নতুন ইউনিট হয়েছে এবং সেখানে সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক এবং রেজিস্ট্রার, অন্যান্য নার্সিং সাপোর্ট সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। তার ফলে সেখানে এখন ঢাকা শিশু হাসপাতাল ল্যাবরেটরিতে করোনা টেস্টও করা হচ্ছে। তার ফলে এই সমস্ত ডিটেকশনগুলি সম্ভব হয়েছে এবং নিয়মিত শিশু হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি হচ্ছে। ভর্তি হওয়ার পরিপ্রেক্ষিতে যেটা দেখা গেল যে 6টি নবজাতক শিশু শেষ পর্যন্ত করোনা আক্রান্ত মা এবং শিশুগুলো করোনা আক্রান্ত, এই সম্বন্ধে একটি তথ্য আমাদের কাছে এসছে। এর মধ্যে 3টি শিশু মারা গেছে, নবজাতক শিশু মারা গেছে শিশু হাসপাতালেই এবং 3টি হাসপাতালের বাইরে। এই সব তথ্যটা আমরা পেয়েছি শিশু হাসপাতালের যারা অধ্যাপক, যারা এটা নিয়ে কাজ করছেন তাদের কাছ থেকেই। বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্যে যে এটা যদি হয় তবে নবজাতক শিশু হওয়ার আগে গর্ভবতী মা তাদের যথেষ্ট সচেতন হওয়া, পরবর্তী সময় শিশু যাতে এফেক্টেড না হয়, ইনফেক্টেড না হয়, সেই জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ প্রত্যেক মাকে আমাদের সচেতন করে দেওয়া উচিত। ব্যাপার হচ্ছে যে শিশু যদি নবজাতক শিশু যদি হয়ে থাকে, প্রধানত এটা বলতেই হবে যে মা আক্রান্ত ছিলই বলেই নবজাতক শিশুটি আক্রান্ত হয়েছে। এবং সেই জন্য ওই মা, যেটা বলা আছে যে বুকের দুধ খাওয়া করোনা আক্রান্ত হওয়ার কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, এটা কোনো প্রতিবন্ধকতা নয়, খাওয়াতে পারে, কিন্তু মাকে যথেষ্ট সচেতন হতে হবে এই জন্যেই যে শিশুটি যে আক্রান্ত না হয়। অর্থাৎ তার হাতটা ঠিকমতো স্যানিটাইজ করা আছে কিনা, সে ভালো ধরনের উপযুক্ত মাস্ক পরেছে কিনা, কোয়ালিটি মাস্ক, এবং তার ব্রেস্ট ফিডিং দেওয়ার আগে তার বুকের নিপল যেটা আছে সেটা পরিচ্ছন্ন করা হয়েছে কিনা এবং শিশুটিকে পরিচ্ছন্ন অবস্থায় রাখা হয়েছে কিনা, এই সমস্ত যথেষ্ট সচেতনতা অবলম্বন না করলে যে 6টি আমাদের এখানে ডিটেক্টেড শিশু হাসপাতালে ডিটেক্টেড হয়েছে, সেই 6টির বাইরে আরও কোথাও কী হচ্ছে এটা সম্বন্ধে আমাদের কোনো তথ্য নাই। তবে এইটা তথ্য হিসাবে একটা প্রাথমিক তথ্য এবং এখনই সময় এইভাবে যথেষ্ট সচেতন হওয়া, পরিবারের সবাইকে সচেতন করে দেওয়া, গর্ভবতী মার প্রতি বেশি যত্নশীল হওয়া এবং মার থেকে শিশু যাতে আক্রান্ত না হয়ে এই ধরনের ঝুঁকিতে না পড়ে যায় সে সম্বন্ধে পারিপার্শ্বিক সামাজিক সবাইকে সচেতন করে দেওয়া খুব বেশি প্রয়োজন এবং এই প্রাথমিক তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শিশু চিকিৎসার সঙ্গে যারাই জড়িত আছেন বা অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট যারা আছেন, যারা মাদেরকে নিয়ে সরাসরি কাজকর্ম করেন শিশু জন্মের সময় বা জন্মের আগে থেকে, তাদের প্রত্যেকের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ সংবাদ। অবশ্যই এটা তো অনেক বড় অ্যালার্মিং এবং নবজাতকদের অন্য কোনো আসলে রোগের উপসর্গ ছিল কিনা যার জন্য তারা মারা গেছে, এইসব বিষয় নিয়ে আপনার সাথে আবারও আমি কথা বলবো। এখন আমি যাব স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব ইউসুফ ফকির আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আসলে কোন পথে করোনা সংক্রমণ, কারণ করোনা সংক্রমণের আসলে বর্তমান অবস্থাটা আসলে কি? ধন্যবাদ আমাকে এনটিভিতে ডাকার জন্য। এটা আগস্ট মাস, আমি সর্বপ্রথম বঙ্গবন্ধু এবং তার সপরিবারে যারা নিহত হয়েছেন তাদের প্রতি, আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে সবাই জান্নাতবাসী হয়। তবে এটা তো আসলে অ্যাকচুয়ালি যে কয়েকটা তথ্য এসেছে যে আমাদের এটা অ্যারোসল দিয়ে যে আমাদের এই ডিজিজটা ট্রান্সমিট করে, সেটা হচ্ছে কি তাহলে নাক এবং মুখ মেনলি।
তারপরে হাত দিয়ে যেটি যায় সেটিও কিন্তু হাত যদি আমরা মুখে অথবা নাকে স্পর্শ না করি অথবা চোখের কনজাংটিভায় যদি মিউকাসে আমরা টাচ না করি তাহলে কিন্তু হাত দিয়ে যাওয়ার সুযোগ নেই। তাহলে এখন মূল বিষয়টা কিন্তু হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট, নাক এবং মুখ, এই দুইটা পথকে আমরা যদি সুরক্ষা করতে পারি আশা করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে করোনা অনেক কম ইনফেক্টেড হবে। আমি নিজেও প্রাইভেট প্র্যাকটিস করি, যেহেতু আমি নাক কান গলার ডাক্তার, আমাকে কিন্তু ওরাল ক্যাভিটি দেখতে হয়। আমি প্রতিটা রোগীর ওরাল ক্যাভিটি দেখতেছি এবং যাদের প্রয়োজন হয় আমাকে সেখানে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি বা আইএল সেটি করতে হয়, আমি সেটা করতেছি। আল্লাহর রহমতে আমি গত 2.5 থেকে 3 মাস যাবত আমি পপুলারে বসে প্র্যাকটিস করি, কিন্তু আল্লাহর রহমতে আমি এখনো সুস্থ আছি। আমরা সতর্ক থাকলে আমাদের আজ থেকে আমি কাউকে বিরত থাকতে বলতেছি না, কারণ আপনি যদি কাজ না করেন আপনি খাবেন কোত্থেকে, দেশ অচল হয়ে যাবে। সবাই আমরা কাজ করব, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমার নিজের জন্য চলবো, আমার পরিবারের জন্য চলবো, আমার বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি নানা নানি যারা আছে তাদের জন্য অবশ্যই আমার এটা ম্যান্ডেটরি মানা উচিত যে আমি ইয়াং হলে হয়তো আমি ইনফেক্টেড হয়ে বেঁচে যাব, কিন্তু বয়স্ক লোকরা কিন্তু আপনার অনেক বেশি ভালনারেবল, যেহেতু তাদের কোমরবিডিটি থাকে। এই নিয়মগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। জনাব ইউসুফ ফকির, একটি বিষয় স্পষ্ট যে স্বাস্থ্যবিধি মেনে না চলার আসলে কোনো বিকল্প নেই। আসলে স্বাস্থ্যবিধি আসলে আমরা কিভাবে মেনে চলছি কিনা এর জন্য আমরা প্রথমে আমাদের সহকর্মী যে চিটাগাংয়ে আছেন শামসুল হক হায়দারি তার কাছে যাব। বলবো যে আপনি তো দেখছেন, একজন সংবাদকর্মী হিসেবেও চিটাগাংয়ের অবস্থা দেখছেন, আসলে কি মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে? হায়দরি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি তো সার্বিক অবস্থা দেখছেন চিটাগাংয়ের, মানুষের মধ্যে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আসলে কি সেটা মানা হচ্ছে? আরিফ, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না সেটা আমি চট্টগ্রামে করোনা সংক্রমণের এই মুহূর্তের পরিস্থিতিটা যদি আগে বলি তাহলে আপনি বুঝতে পারবেন, বিষয়টা আরও বোঝা সহজ হবে। যে চট্টগ্রামে এই পর্যন্ত মোট করোনা শনাক্তের হার, করোনা শনাক্তের সংখ্যা হয়েছে 15,845 জন এবং মারা গেছে এর মধ্যে প্রায় 225 জনের মতো। আর যে পরিমাণ শনাক্ত হয়েছে তার 11,180 জন হয়েছে এই শহরে এবং বাকি 3,694 জন হয়েছে বিভিন্ন জেলায়। অর্থাৎ শহরে সংক্রমণের হারটা আমরা অত্যদিন লক্ষ্য করছি এবং পাশাপাশি এটাও লক্ষণীয় যে বাংলাদেশে যে পরিমাণ করোনা শনাক্ত হচ্ছে তার মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে চট্টগ্রামে। হায়দরি, আমরা কিন্তু আপনার ক্যামেরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যারা এই যে সিএনজি চালক এবং আশেপাশের অনেককেই দেখছি যে মুখে মাস্ক নেই এবং সামাজিক দূরত্ব তারা মেনে চলছে না। এরকম দৃশ্য কি সবসময় আপনার চোখে পড়ছে কিনা? হ্যাঁ আরিফ, যে আমি সামান্য করে দেখাবার চেষ্টা করেছি, আপনি প্রায় সর্বত্রই নগরের আমরা যেটা লক্ষ্য করছি যে স্বাস্থ্যবিধি মানার জন্য বাধ্যবাধকতা সেগুলো খুব বেশি একটা মানা হচ্ছে না এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি মুখে মাস্ক তারা পরতেছেন না, আবার কেউ কেউ মুখে মাস্ক পরতেছেন কিন্তু সেটা তার চিবুকের মধ্যে মুখটা খোলা, এরকম একটা পরিস্থিতি। তো এটা আসলে সচেতনতার অভাব হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে যে ভয়াবহতাটা এখন চলছে সেটা অনেকাংশে অনুপস্থিত তার বোধের মধ্যে। যে কারণে আমার মনে হয় যে এবং যারা বিশিষ্ট জনেরা আছেন তারাও বলছেন যে সচেতনতা বাড়াবার কোনো বিকল্প নেই এবং করোনা সংক্রমণের শুরুতে যে একটা নজরদারির ব্যাপার ছিল যে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সে নজরদারিটা এখন বলতে গেলে নেই। আমি আরেকটা কথা আপনাকে বলি যে আপনি লক্ষ্য করে থাকবেন আমি একটা মহাসড়কে দাঁড়িয়েছি, এখানে গণপরিবহন অনেক বেশি চলাচল করে। তো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার জন্য যেটুকু বলা হয়েছিল যে সেখানে যা তার ধারণ ক্ষমতা তার অর্ধেক প্যাসেঞ্জার সেখানে তারা নেবেন, যে কারণে ভাড়া বাড়িয়ে সেটা দ্বিগুণ করা হয়েছিল প্রায়। কিন্তু লক্ষ্য করা গেছে যে তাদের সেই
লোক কম নেওয়া বা কিছু সিট খালি রাখা, স্বাস্থ্যবিধি মানা, শারীরিক দূরত্ব এইসবের কিন্তু বালাই নেই, কিন্তু সেই বর্ধিত ভাড়াটা তারা ঠিকই আদায় করছেন। সরি এবং এই বিষয়টা নিয়ে যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভ হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশা থেকে এটার প্রতিবাদ হয়েছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যাত্রী যদি তারা কম না নেয় তাহলে ভাড়া কেন বেশি নেবে। তা সার্বিকভাবে আর এই ব্যাপারটা হচ্ছে এরকম যে সচেতনতা এবং মানুষ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তা আরও অনেক বেশি উদ্যোগী হতে হবে, এবং এ ব্যাপারে স্থানীয়ভাবে কতটুকু কি করা সম্ভব জানা যাচ্ছে না, তবে সরকারিভাবে উদ্যোগটা নিতে হবে যে প্রশাসনের পক্ষ থেকে, যে আবার শুরুতে যেরকম তারা রাস্তায় মাইকিং করেছে, টহল দিয়েছে, মানুষকে বুঝিয়েছে, সেই পরিস্থিতিটা আসতে হবে, নাইলে সংক্রমণের হার আরও বাড়বে এমন আশঙ্কা করছেন অনেকেই। হায়দরি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমরা যাব তামজিদ সুমন, আমাদের সহকর্মী, যে কারওয়ান বাজারে অবস্থান করছেন। বলবো যে তামজিদ, আপনি তো কারওয়ান বাজার এলাকাতে দেখছেন, আমরাও স্ক্রিনে দেখছি যে মানুষের কি পরিমাণ উপস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে না চলারও অনেক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো আপনি কি দেখছেন আর কি, মানে চারপাশে বাজারে কি এই সেম পরিস্থিতি? আমাদের স্টুডিওতে যে অতিথিরা এসেছেন তারা সচেতনতার কথা বলছেন, কিন্তু কারওয়ান বাজারের পরিস্থিতিটা আসলেই ভিন্ন। কারণ এখানে এসে যেটি লক্ষ্য করা যাচ্ছে, এখানে যে পরিমাণ মানুষের উপস্থিতি এবং যেই সচেতনতার কথা বারবারই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে, এর আগে অনেক ক্ষেত্রে মানাও হয়েছে, তবে এই ইদানিং কিছুদিন থেকে আমরা দেখছি যে সচেতনতা থাকা দরকার করোনার ভয়াবহতায়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। কারণ এই মুহূর্তে আমি যেখানে আছি, এই বাজারের প্রত্যেকটা বিক্রেতা ক্রেতা যদি আমি বলি, বেশিরভাগই আমি দেখছি তাদের মুখে মাস্ক নেই। তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে বাজার করছেন, বিকিকিনি চলছে, এবং ন্যূনতম যে নির্দেশনাগুলো, যে একে অন্যের থেকে নিরাপদ দূরত্বে থাকা, শারীরিক সংস্পর্শে না আসা এবং নিয়ম মতো মাস্ক পরে একে অন্যের সাথে কথা বলা, চলাফেরা করা, সেগুলো আসলে কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। এবং এটি কিন্তু এই কিছুদিন থেকে এই প্রবণতা আমরা দেখতে পেয়েছি, এবং এই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি হয়তো মানুষের মাঝে করোনার যে ভীতি, অর্থাৎ শুরুর দিকে এই রোগটি যত ভয়াবহতা মানুষের মাঝে নিয়ে এসেছিল এবং সেই ভয়াবহতা এখনও রয়েছে, কিন্তু মানুষ হয়তো অভ্যাসে পরিণত হয়ে গেছে যে করোনা আছে, আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু সেই অভ্যাসে পরিণত হলেও যে মানুষের সচেতনতার যেটি দরকার, সেটি আমরা এখানে লক্ষ্য করছি না এই মুহূর্তে। এবং একই ধরনের অবস্থা কিন্তু রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজার কেন্দ্রিক যেই জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে একই ধরনের অবস্থা। এখন সরকার নির্দেশনা দিচ্ছে, এবং এই সব কাঁচা বাজার কেন্দ্রিক এবং যেই সব জায়গায় জনগণের বা সাধারণ মানুষের বিচরণ বেশি, সেসব জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছিল, এবং বিগত দিন আমরা দেখেছি যে হ্যান্ড স্যানিটাইজিংয়ের ব্যবস্থা ছিল, পাশাপাশি স্প্রে করা হচ্ছিল, সেই জিনিসগুলো কিন্তু আমরা কিছুদিন থেকে অনেকাংশেই কম দেখছি। এবং বাজারের যেই সব স্থানে হাত ধোয়ার ব্যবস্থাপনা ছিল, সেগুলো কিন্তু এখন খুবই কম চোখে পড়ে, বলতে গেলে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। এবং যে স্প্রে করার, জীবাণুনাশক স্প্রে করা হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেটিও কিন্তু এখনো করা হচ্ছে না। তামজিদ, একটি প্রশ্ন আপনার কাছে থাকবে যে আমি এখানে থেকে আমার কাছে মনে হয় ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলছেন যে আসলে তারা এই যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, কেন তাদের ভিতরে আসলে ভীতিটা নেই, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? জি না, ভীতি নেই এটি বলবো না, তারা সেরকম কথা বলছে না। তারা বলছে যে আসলে ভয় তাদের কাজ করছে, কিন্তু তারা বলছে যে তাদের জীবনের প্রয়োজনে, জীবিকার তাগিদে তারা, যারা বিক্রেতা তারা আসছেন। তবে ক্রেতাদের কাছে প্রশ্নটা ছিল এরকমই যে এতটা অসচেতনতা কেন, বা এই ঝুঁকি নিয়ে আপনারা কেন এইভাবে আসছেন। তারা অবশ্য বলছেন যে করোনার ভীতি আছে, তবে কিছুটা হলেও তারা তাদের অভ্যাস হয়ে গেছে, এবং তাদের প্রতিদিনের কাজকর্ম করতে বাইরে বেরোতে হচ্ছে। সেসব কারণে আমি জিজ্ঞেস করেছি কেন আপনি মুখে মাস্ক ব্যবহার করছেন না, তখন তারা আসলে যে খুব সদুত্তর দিতে পেরেছেন তা না,
একটু নিজেরাই লজ্জিত বোধ করছেন এবং তারা বলছেন, অনেকে বলছেন পরবো, আবার অনেকে বলছেন যে আসলে দরকার নাই, আমরা যতটুকু সম্ভব সাবধানে রয়েছি। আসলে মানুষের মাঝে ভীতি রয়েছে কিন্তু সচেতনতার অভাব রয়েছে। সেই সচেতনতার অভাব দূর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে যে বিধিনিষেধ মেনে চলাফেরা করতে এবং যেন কোনোভাবেই সংক্রমণ না ছড়ায় সেই নিয়মগুলো পালন করতে। কিন্তু এরপরেও অনেকের অভিযোগ রয়েছে যে সরকারের পক্ষ থেকে এরকম বিধিনিষেধ থাকলেও প্রথম দিকে সরকারের যে সাধারণ জনগণকে সচেতন করা এবং বিভিন্ন স্পটে গিয়ে গিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষকে যেভাবে সচেতন করছিলেন সেটি কমে গেছে। সে কারণেও অনেকেই হয়তো নিজে থেকেই সচেতনতার যে বহিঃপ্রকাশ বা সচেতন থেকে চলাফেরার জন্য যেই নিয়মগুলো পালন করা দরকার সেগুলো করতে পারছেন না। তামজিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আরও অনেক কথা রয়েছে আপনার সাথে। আবারও যাব স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইউসুফ ফকির আপনার কাছে। আপনি দেখলেন আমাদের সহকর্মীরা দেখানোর চেষ্টা করলো যে ঢাকা এবং চিটাগাংয়ে আসলে মানুষের স্বাস্থ্যবিধি না মেনে চলা, সামাজিক দূরত্ব না মেনে চলা এবং আগে সরকারের যে পদক্ষেপ একটা যে ছিল সিটি কর্পোরেশন থেকে, সেগুলো সেভাবে কিন্তু তারা লক্ষ্য করছে না। এই বিষয়গুলো নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ। আমি নিজেও দেখলাম। আসলে বিষয়টি হচ্ছে কি জানেন, এটা কিন্তু সচেতনতা বোধ নেই সেটা আমি বলবো না, কারণ প্রায় আজকে করোনা এসেছে আমাদের 8ই মার্চ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রায় কিন্তু 5 মাস ক্রস করে 6 মাসে আমরা চলতেছি। এবং আপনাদের মিডিয়াগুলোতে টোটাল প্রোগ্রামের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই মনে হয় করোনা নিয়ে কোনো না কোনো ভাবে বলতেছেন বা ডিসকাস করতেছেন, মানুষ জানে। তাহলে কেন তারা সতর্ক হচ্ছে না? সতর্ক না হওয়ার বড় একটি কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশে এখনো ব্রাজিল অথবা আমেরিকা অথবা ইটালির মতো মৃত্যুর মিছিল হচ্ছে না, তাই তারা এটা হালকাভাবে নিচ্ছে। আমি মনে করি সেটি তাদের মোটেও উচিত না। কেননা আপনি যদি 1% বা 0.1% লোক মারা যায় এবং সেই ব্যক্তি যদি আপনি হন, তাহলে কিন্তু আপনার জন্য 100%। এবং এই জিনিসটি মাথায় মনে রাখতে হবে যে হয়তো সবাই মারা গেল না, আমি মারা গেলাম, সব লোক বেঁচে থাকলো, আমার জন্য কিন্তু সেটা 100%। এটি অবশ্যই মনে করা উচিত। পাশাপাশি আরেকটি জিনিস, যেটি প্রথম দিকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে রাস্তায় নেমেছিল এবং মানুষকে যেভাবে তারা সতর্ক করেছে অথবা আইনের প্রয়োগ করেছে, যেহেতু সেই আইনের প্রয়োগটি এখন অনেকটাই ডিলে ডালা হচ্ছে, যার জন্য মানুষ সেটি সুযোগ দিচ্ছে। যদিও আমাদের সংক্রামক ব্যাধি আইনের 2018 সালের একটি আইন 30শে মে নাসিমা আক্তারের যে প্রজ্ঞাপনে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে গত 30শে মে। সেটি ছিল যে কেউ যদি মাস্ক না পরে সেক্ষেত্রে আপনার 50,000 টাকা পর্যন্ত জরিমানা, 6 মাস পর্যন্ত জেল দেওয়া যায়। কিন্তু আইনটি প্রয়োগ নাই বলেই আমরা কিন্তু আসলে মাস্ক থাকলেও সেটি গলায় ঝুলে আমরা ঠিক মতো মাস্কটা ইউজ করি না। তারপরে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারে যে মার্কেটগুলো যে পদক্ষেপ নেওয়ার কথা সেটা মেনটেন করা হচ্ছে না। তার ফিজিক্যাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সগুলো আমরা মেনটেন করছি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাপারে গাদাগাদি করে বাসে ওঠা, গাদাগাদি করে ট্রেনে ওঠা, গাদাগাদি করে আপনার লঞ্চগুলোতে ওঠা, এগুলো একটা আমাদের একটা যে আমরা এটা কোনো একটা ব্যাপারই মনে করতেছি না। আমরা মনে করছি করোনা কোনো ব্যাপারই না, করোনা বুঝি আমাদের দেশ থেকে চলে গেছে, কিন্তু এটি মনে করা কিন্তু ঠিক হবে না। এখনো কিন্তু অনেক রুগী আমাদের আইসিইউতে আছে, অনেকে হয়তো বাসায় চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে অথবা যখন খারাপ হয়ে যাচ্ছে তখন হাসপাতালে যাচ্ছে। এবং মৃত্যু যে খুব কমছে আপনি কিন্তু সেটা বলতে পারেন না। মৃত্যু কিন্তু এখনো 30 জন 40 জন হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের মৃত্যুর হার অনেক কম, 1.32, যেখানে ভারত হচ্ছে আপনার হলো 5.3 এবং উন্নত বিশ্বে সেটা হচ্ছে 10, 11, 12, কোনো দেশে 16। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি এটি হালকাভাবে নেওয়া ঠিক না, কারণ হালকাভাবে নিলে কিন্তু যে কোনো সময় আমাদের ভয়াবহতা হতে পারে। ইউসুফ ফকির, আপনি আমাদের সঙ্গে থাকুন, আবার আপনার কাছে আসবো। আপনি অনেক অ্যালার্মিং একটি খবর বললেন যে আসলে যারা নবজাতকদের ক্ষেত্রে আপনি বললেন যে আসলে মায়ের যে গর্ভবতী মা হবে অনেক আগে থেকে তাকে অনেক ধরনের সাবধানতার কথা আপনি বলবো যে এই যে নবজাতকদের মৃত্যু, এটা কি শুধু কোভিডের কারণে নাকি অন্য কোনো আরও উপসর্গ থাকতে পারে? এটা নিয়ে কোনো ধরনের গবেষণা হচ্ছে কিনা? এটা নিয়ে একদম প্রাথমিক অবস্থার মধ্যে অত নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে কোভিডের আক্রান্ত হওয়ার পর যেটা স্বাভাবিক কতগুলো যেগুলো
উপসর্গ, সেই উপসর্গ তো সেই সমস্ত শিশুদের মধ্যে ছিলই। এবং এই উপসর্গের প্রধান জিনিস হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, এবং জন্মগত শ্বাসকষ্ট যদি থেকে থাকে, তার সঙ্গে যদি এটা হয়ে থাকে, তাহলে সেটাকে আরও জটিল করে তুলেছে। অনেক বাচ্চা আছে জন্মের সময় হয়তো শ্বাস নিতে পারে না, একটু দেরি করে শ্বাস নিল, একটু নীল হয়ে গেল, সে তো তার একটা জীবনটাতে একটা পর্যায়ে আক্রান্ত হয়েই গেল। অন টপ অফ দ্যাট, সেটার উপরে যদি তার যদি কোভিড, মা যে আগ থেকে কোভিড আক্রান্ত হয় এবং তার শ্বাসকষ্ট যদি বেড়ে যায়, সেই শিশুকে তো, সেই নবজাত শিশুকে রক্ষা করা তো কঠিন। এবং অন্যান্য বিষয়গুলা, মা ঠিকমতো দুধ দিতে পেরেছিল কিনা, মা ইমিউনো কম্প্রোমাইজ ছিল কিনা, বা বাচ্চাটি ইমিউনো কম্প্রোমাইজ ছিল কিনা, এই সমস্ত সত্যি কথা বলতে এটা গবেষণার বিষয়। এবং শিশু হাসপাতালে খুব রিসেন্টলি এই কাজগুলো শুরু হয়েছে। কাজে একটু সময় না অতিবাহিত হওয়া পর্যন্ত খুব নিশ্চিত করে বলা যাবে না যে অন্য কোনো কারণ ছিল কিনা। তবে অবশ্যই কোভিড আক্রান্ত যে সমস্ত সিমটম যেগুলো থাকে আর কি, বিশেষ করে শ্বাসতন্ত্রের আক্রান্ত হওয়ার এবং শ্বাসকষ্ট হওয়ার যে সিমটম, সেগুলো তাদের মধ্যে ছিল। আপনার কাছে আমরা আবার আসবো। আবার আমরা যাবো তামজিদ সুমন আপনার কাছে। তামজিদ সুমন, পুরো অনুষ্ঠানটি আপনি শুনছেন, এখানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব ইউসুফ ফকিরের কথা শুনলেন, যে আইন না মানার একটা বিষয় কিন্তু বললেন, যে প্রথম দিকে পুলিশের তৎপরতার কথা আপনি শুনলেন, জরিমানার কথা শুনলেন। তো আপনি তো ঢাকায় সার্বিক অবস্থাটা দেখছেন, অর্থাৎ বাসা থেকে অফিসে এসেছেন, রাস্তাঘাটের অবস্থা কীরকম, বা পুলিশ আসলেও কি, মানে যে অবস্থাটা, আসলে পুলিশের তৎপরতাও কি আপনার চোখে পড়েছে কিনা কোভিড নিয়ে মানুষকে সচেতন করার জন্য? দেখুন আরিফ, আপনি প্রথম থেকে এই কোভিড নিয়ে অনুষ্ঠান করে থাকেন এবং আপনার কাছে অনেক ধরনের তথ্যই রয়েছে। আমি তার আগে একটি কথা বলতে চাই, যে বলা হচ্ছে, আলোচনায় শুনলাম যে মৃত্যুর হার আসলে সেভাবে আমাদের কমছে না, একই রকম আছে। আমরা যেটি লক্ষ্য করেছি, আমরা এই নিউজ কভার করতে যেটি লক্ষ্য করেছি, যে যখন দেখেছি যত বেশি টেস্ট হয়েছে তত বেশি করোনা শনাক্ত হয়েছে, অর্থাৎ যত বেশি টেস্ট তত বেশি শনাক্ত। এবং হারের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু প্রায় বেশ অনেক দিন থেকেই শনাক্তের হার আমরা 21 থেকে 23% মধ্যে পেয়েছি। এই সপ্তাহে আমরা কিছুটা কম দেখেছি, বেশ 2-3 দিন পর আমরা দেখেছি 20%। তো যেটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলার যে পদক্ষেপ, আমি ব্যক্তিগতভাবে কাজ করতে যেয়ে এবং ঢাকা শহরে আমার চলতে হয়, আমি বাসা থেকে আসি, সেক্ষেত্রে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, তারা করেননি সেটা না, কিন্তু আলোচনায় বলাও হলো যে আইনের প্রয়োগ নেই। দেখুন এই মুহূর্তে এই বাজারটিতে আমি বেশিরভাগ মানুষের মুখে মাস্ক দেখছি না। এখানে যদি এসে আইনের প্রয়োগ করা হতো, যদি সামান্যতম তাদেরকে জরিমানা করা হতো, তাহলে হয়তো এর প্রভাবটা একটু অন্যরকম হতে পারতো। এটি হচ্ছে আমার এখানে দেখা চিত্রের উপরে আমি বলছি। এবং সারা ঢাকা শহরে আমরা যেটি দেখতে পাচ্ছি, গণপরিবহনে ভাড়া বাড়ানোর পর যেটি করা হলো, যে একটি আসন ফাঁকা রেখে অপর আসনে একজনকে বসানোর কথা, সেই জিনিসটি হয়েছে বেশ কিছুদিন, কিন্তু এখন কিন্তু আমরা এটি লক্ষ্য করি না। এবং এটি খুবই অ্যালার্মিং বিষয় যে প্রতিদিন লাখ লাখ মানুষ ঢাকা শহরে, সাধারণ মানুষ যে গণপরিবহনে চলাচল করেন, সেটি যদি সচেতনভাবে তদারকি না করা হয় এবং সেই আইন যদি প্রয়োগ না করা হয়, তাহলে আসলে সাধারণ মানুষ তো তাদের কাজের প্রয়োজনেই বের হন এবং তারা সচেতন থেকে যতটা পারেন চলাফেরা করেন, কিন্তু আইন প্রয়োগ না হলে এই জিনিসগুলো বাস্তবায়ন করা এবং নিয়ম মেনে চলার যে প্রবণতা তৈরি করা, সেটি কিন্তু সত্যিই কঠিন। তো সেই জিনিসটি আমার চোখেও পড়েছে সকাল থেকে, এবং সারাদিনে আমি বিভিন্ন জায়গায় যেখানে গেছি সেখানে দেখেছি ওই সরকারের নির্দেশ অনুযায়ী যেমন সাধারণ মানুষও চলতে পারছেন না, সেরকম যারা নিয়ম মেনে পরিবহন চালাবেন বা প্রতিষ্ঠান চালাবেন, বিভিন্ন দোকানপাট চালাবেন, তারাও কিন্তু সেই নিয়মটা মানছেন না। এই জিনিসটা আমার চোখে পড়েছে আরিফ। তামজিদ সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বললাম যে বাংলাদেশের একমাত্র শিশু যে কোভিডে আক্রান্ত হয়ে চিটাগাঙে মারা গেছে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এছাড়া কথা বলবো বাংলাদেশের করোনা সংক্রমণে শিশুদের সংক্রমণ এবং মৃত্যুহার পৃথিবীর অন্যান্য দেশের আসলে প্রকৃত চিত্রটা সম্পর্কে আপনার কাছে আবারও আসবো। বলবো যে আসলে চিটাগাঙে যে একটি শিশু মৃত্যুর খবর আমরা পেয়েছি করোনা সংক্রমণে, এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলার আছে কিনা?
পৃথিবীব্যাপী শিশুদের মৃত্যু খুবই কম করোনা আক্রান্ত হয়ে। বাংলাদেশে প্রথম 13 এপ্রিল চট্টগ্রামের 6 বছরের একটি শিশু মৃত্যু মুখে পতিত হয়। তবে সেই বাচ্চাটি ডিসেবল বাচ্চা, ফিজিক্যালি চ্যালেঞ্জড একটি বাচ্চা, তার একটা শারীরিক অসুবিধা আগে থেকে ছিল। এইটুকুই তথ্য যে সেটি একমাত্র শিশু বাংলাদেশে মারা যাওয়ার পরে নতুন করে কোনো শিশু অর্থাৎ নবজাত শিশু বয়সের পরে, হ্যাঁ, 1 বছর আমরা যদি ওর ইনফ্যান্সি বলি, সেখান থেকে আরম্ভ করে বয়স্ক শিশুদের কোনো মৃত্যু সংবাদ নেই। শিশু সংক্রমণের বাংলাদেশের অবস্থাটা এখন কেমন? বাংলাদেশের পরিপূর্ণ চিত্র বলা খুব কঠিন। তার কারণ হচ্ছে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেসব তথ্যগুলি পাই সেগুলি সাধারণত বয়স্কদেরই, এবং সে তার মধ্যে অনূর্ধ্ব 15 বছর বা 18 বছরের শিশু কতজন আছে সেটা আমরা বলতে পারবো না ঠিক মতো, বা শিশুদের আলাদা কোনো প্রতিচিত্র তুলেও ধরা হয় না। তুলে ধরলে ভালো হতো। তবে ঢাকা শিশু হাসপাতালের কথা বলতে পারবো, যেখানে করোনা ইউনিট হওয়ার পরে করোনা টেস্ট শুরু হওয়ার পরে এ পর্যন্ত 1206টি টেস্ট করা হয়েছে, এবং খুব বেশি দিন না, কিন্তু 1 মাস 2 মাসের কোনো সময় হবে। এর মধ্যে 230 জন শিশু করোনা পজিটিভ পাওয়া গেছে। 1200-র মধ্যে 230 জন। 30 জন। তাহলে তো এটা আমাদের জন্য কি অ্যালার্মিং না? এটা অবশ্যই অ্যালার্মিং ব্যাপার হচ্ছে যে শিশুদের যেহেতু আক্রান্ত হলেও তাদের সিমটম খুব বেশি দেখা যায় না, তাদের উপসর্গগুলো খুব তীব্র হয়ে দেখা যায় না, সাধারণ শ্বাসকষ্ট সর্দি কাশির মতো এসে চলে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেই শিশু আক্রান্ত হলে তার সিমটম যত কমই, উপসর্গ যত কমই থাকুক না কেন, সে তো ক্যারিয়ার, সে তো অন্যকে দিয়ে বেড়াবে। হ্যাঁ, সেই বাচ্চা আদর করে দাদুর কাছে গেল, নানুর কাছে গেল, বুঝতে পেরেছেন না, তাদের বয়স 70-80 এরকম বয়স। তারা যদি অ্যাফেক্টেড হয়ে যায় সেই শুরু থেকে পেয়ে, তার জীবনটা তো ভালনারেবল হয়ে গেল। বয়স্ক লোক তো মারা যাচ্ছে বেশি। কাজে ক্যারিয়ার হিসাবে শিশুদেরকে, শিশু বলে তাদের মধ্যে সিমটম কম বলে, তা আক্রান্ত কম হয় বলে, মৃত্যু কম হয় বলে তাদের প্রতি আমরা করোনা যে সংক্রমিত না হয় যত্নবান হও না, এটা তো হতেই পারে না। শিশুদের ক্ষেত্রে আসলে তাহলে আমাদের এখন বলতে হবে যে অনেক বেশি সতর্ক থাকা উচিত। অনেক বেশি সতর্ক থাকা উচিত এই জন্যে যে আমরা জানি যে হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19 একটা ভারী ভাইরাস, এবং সে বেশক্ষণ পর্যন্ত বাচ্চার মধ্যে থাকতে পারে না। এটা গ্র্যাভিটেশনাল ইফেক্টের পরে মাটিতে পড়ে যায়, সারফেসে পড়ে যায়। বাচ্চারা সবসময় এদিক ওদিক ছুটে বেড়ায়, এটাতে হাত দেয়, ওটাতে হাত দেয়, মাটিতে হাত দেয়, এবং সেই হাত স্বাভাবিকভাবেই বুঝতেই পারে না, সে চোখে মুখে নাকে দিচ্ছে। আপনার কাছে আমরা আবার আসবো, জনাব ইউসুফ ফকির, আপনার কাছে আসবো। আমরা এরই মধ্যে দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরকে অনেকটা ঢেলে সাজানো হচ্ছে, এবং আপনাদের মধ্যেও কিন্তু এক ধরনের বাড়তি সতর্কতা এবং বাড়তি ব্যবস্থাও বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছে, এবং হাসপাতালগুলোও কিন্তু আপনারা নজরদারি একটু বাড়িয়েছেন। তা আসলে সার্বিক অবস্থাগুলো এখন কি? ধন্যবাদ। নিঃসন্দেহে সার্বিক অবস্থা অনেক ভালো। আমরা আশা করি হয়তো শর্ট টাইমে আমরা করোনা মুক্ত হব, সেটা আমরা আশা করতেছি। আর স্যার যেটা বললো, স্যারের সাথে আমি একমত। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয়, আসলে ACE2 রিসিপ্টরও কিন্তু কম থাকে, যার জন্য বাচ্চাদের করোনা হইলে সেখানে কিন্তু আপনার খুব বেশি হয় না, কি বলে যে সিভিয়ারিটি হয় না। কারণ ACE রিসিপ্টর সেটি হচ্ছে কিন্তু স্যার বয়স বাড়ার সাথে সাথে ACE রিসিপ্টর প্রচুর পরিমাণ বাড়তে থাকে, এবং বাড়ার জন্য দেখা যায় তাদের আপনার হাইপার টেনশন এগুলো বেশি থাকে। বাচ্চাদের যেহেতু এই প্রবলেমগুলো নেই, যার জন্য দেখা যায় তারা মাইল্ড সিমটম নিয়েই তারা ভালো হয়ে যায়। এছাড়াও বাচ্চাদের লিম্ফেডোপ্যাথিক সিস্টেমও কিন্তু স্যার গ্র্যাজুয়ালি ডেভেলপ করে, গ্র্যাজুয়ালি ডেভেলপ করার জন্য দেখা যায় তাদের এই ইমিউন রিঅ্যাকশনটা খুব তীব্র হয় না। আর যেটি হয় যে নিউমোনিয়া কিন্তু বাচ্চাদের এমনও হয়। নিউমোনিয়া কিন্তু বাচ্চা এবং ওল্ড এজে দুই বয়সেরই কিন্তু খুব বেশি কমন। এটি একটি বড় কারণ। আর আমাকে স্বাস্থ্য বিষয়ে যেটি জানতে বলা হয়েছে, সেটি আমরা কিন্তু মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে আমাদের সুপারভিশন বাড়ছে। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে আমরা ডাক্তার যারা আমাদের মধ্যে, স্যারও যেহেতু ডাক্তার, স্যার নিজেও জানে, আমাদের মধ্যে কিন্তু ভয়টা অনেকটা কেটে গেছে। আমরা প্রথম দিকে রুগীর কাছে যেতে চেতাম না, আমি নিজেও কিছুদিন প্র্যাকটিস করি নাই ভয়ে। তারপর এখন কিন্তু দেখবেন আপনি এই কুরবানি ঈদের পরে কিন্তু প্রচুর ডাক্তার কিন্তু প্র্যাকটিস জানছে, বিশেষ করে যারা ইয়াং ডাক্তার বা যাদের বয়স 50-র নিচে, 50-র উপরে যারা, তারাও অনেকে টেলিমেডিসিন দিচ্ছেন, অথবা বিভিন্ন আপনার ঝুমে আপনি কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছেন। এবং এই যে ভয়টা কেটে যাওয়াতে এখন কিন্তু রুগীরা কিন্তু আবার সার্ভিসও বেটার পাচ্ছে।
এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখন সাধারণ জনগণও অনেক চিকিৎসা জানি এবং একটু হলে অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আমাদের দেশে বড় সুবিধা সেটি হচ্ছে আমরা কিন্তু বাজারের দোকানে গেলেই যে অ্যান্টিবায়োটিক আমরা ইচ্ছা মতো কিনতে পারি, এটি কিন্তু সুবিধা আছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে একজনকে অ্যান্টিবায়োটিক দিতে হলে সেই ক্ষেত্রে তার কালচার সেন্সিটিভিটি করতে হয়। একটা কালচার সেন্সিটিভ রিপোর্ট আসতে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগে। এই 48 থেকে 72 ঘন্টায় কিন্তু নিউমোনিয়াটা খুব বেশি র্যাপিডলি ছড়ায় যায় এবং লাং টিস্যুকে প্রচন্ডভাবে ড্যামেজ করে। কারণ এখানে আপনার হয় কি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করার পরে সাইটোকাইনিন যে স্ট্রং হয় কি প্রো ইনফ্লামেটরি সাবস্টেন্স রিলিজ হয় এবং প্রচুর পরিমাণে রিলিজ হয় এবং রিলিজ হওয়ার জন্য টিস্যুকে ডেস্ট্রয় করার জন্য সাবসিকুয়েন্টলি লাংসে ফাইব্রোসিস হয় এবং ফাইব্রোসিস হওয়ার জন্য তার স্যাচুরেশন কমে যায় এবং রোগী কোভিড ফ্রি হয়ে গেল, নিউমোনিয়া ভালো হয়ে গেল, যেহেতু তার এই যে ফাইব্রোসিস হওয়ার জন্য দেখা যায় কখনই সে আগের জায়গায় আসতে পারে না। আর বয়স যাদের বেশি তাদের এই চান্সটি বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের আসলে যে এই যে স্বাস্থ্যবিধি এগুলা বিশেষ করে বয়স্ক লোকদের অবশ্যই মানা উচিত আর ইয়াংদের মানা উচিত, এই জন্য যে আমি রোগটি ক্যারি করে নিয়ে গেলে আমি হয়তো মারা যাব না, আমার দাদা দাদি, নানা নানি অথবা আমার বাবা মৃত্যু হতে পারে। এর জন্য আমাদের সচেতনই সবারই সাবধান হওয়া উচিত। ইউসুফ ফকির জনাব, আপনার কাছে একটি কথা প্রশ্ন থাকবে। আপনি বললেন যে আসলে ঈদের পর থেকে অনেকের মধ্যে ভয় কেটে গেছে, স্বাস্থ্যকর্মীদের কথাও বললে তাদেরও ভয় কেটে গেছে, অনেকেই নিজের ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই যে ভীতি কেটে যাওয়া, এটা আসলে কি পজিটিভ আমাদের জন্য? আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে এটা পজিটিভ দিক, কিন্তু আপনাকে তো আমরা এই কথা কখনই বলিনি আপনি মাস্ক ছাড়া চলবেন, আপনি যেমনি ইচ্ছা সেমনি চলবেন। আপনাকে দেশ স্বাধীন মানে এই না যে স্বেচ্ছাচারিতা। আপনি স্বেচ্ছাচারিতা যদি করেন, স্বাধীনতা মনে করেন, তাহলে তো সেই ক্ষেত্রে আপনার জন্য আপনি বিপদ ডেকে আনবেন। আপনাকে যে কাজ করবেন কিন্তু সেটা বিধি মেনে। আপনি বিদেশে কেন মানুষ আপনি যা ইচ্ছা তা করতে পারে না? আপনি গাড়ি যদি লাইন ক্রস করেন সাথে সাথে আপনার জরিমানা চলে আসে। বিভিন্ন আপনার ট্যাক্স সিস্টেমটা এরকম যে আপনি চাইলে আইন ভাঙতে পারবেন না। আমাদের যেহেতু সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করে নাই, আমাদের আইন ভাঙার প্রবণতাটা খুব বেশি। যদি আপনি এখানে ভালো একটা জরিমানা থাকতো এবং জরিমানা আদায় হতো, তাহলে দেখতেন সবাই আইন মানতে বাধ্য হতো আসলে। ইউসুফ ফকির, আপনার কাছে আমরা আবারও আসবো। আপনার কাছে আবারও আসলাম সিরাজুল ইসলাম, বলবো যে পৃথিবীর অন্যান্য দেশের মৃত্যুর হার আর আমাদের দেশের মৃত্যুর হার সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? তথ্যটা এইরকম যে একজন চিকিৎসক হিসেবে আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে মৃত্যু হার পৃথিবীর অন্য দেশের মৃত্যু হারের সঙ্গে সেটা সমানুপাতিক না, আমাদের এখানে অনেক কম এবং এই ভীতি কম থাকার এটাও একটি কারণ এবং এটা একটা নেগেটিভ ফিলিং সৃষ্টি করেছে। প্রচারটাও সেরকম হয়েছে যে যেহেতু আমাদেরকে মৃত্যু হার কম, কাজে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা কম, এই ধরনের একটা নেগেটিভ ফিলিং সৃষ্টি হয়ে যাওয়াতে মানুষের মধ্যে সেই ভীতিটা চলে গেছে এবং এই ভীতিটা চলে যাওয়া একটা নেগেটিভ ব্যাপার। হ্যাঁ, ভীতিটা থাকা উচিত ছিল এবং ভীতিটা থাকার জন্য যেই ধরনের প্রচারণা দরকার ছিল, যে অ্যাক্টিভিটি দেখেছে সেইটাও শিথিল হয়ে যাওয়ার ফলে আজকে এরকম অবস্থা। পৃথিবীর তুলনায় যদি আমরা আমাদের বাংলাদেশের কথা বলি, তাহলে ডক্টর ইউসুফকে বললেন যে উন্নত দেশগুলোতে প্রায় 10-11% বা তারও বেশি, ভারতে প্রায় 5% বা 6% মৃত্যু। হ্যাঁ, তো এই তুলনা করতে গেলে আমাদের এখানে মৃত্যু হারটা কম। এইটা রেশিয়ালি আমাদের ভিতরে এমন কোনো কিছু আছে কি না যেটা আমাদেরকে এই থেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, হ্যাঁ, সেটুকু আমাদের চিন্তা করার অবশ্যই প্রয়োজন। এটা রীতিমতো গবেষণার ব্যাপার। হ্যাঁ, এবং আমাদের এখানে কিন্তু মৃত্যু কোনোদিন ডে টু ডে 30 থেকে 40 জনের বেশি খুব বেশি কখনোই হয় নাই। একবার শুধু 64 জনের মতো হয়েছিল একদিন, তার 2-1 দিন 50 জন হয়েছে, তারপর 40-45 বেশি বাড়েনি। এটা নিয়ে একটা আলোচিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। হ্যাঁ, তবে সংক্রমণের কথা যদি বলেন, সংক্রমণের কথা যত বেশি টেস্ট করা হবে তত বেশি সংক্রমণ পাওয়া যাবে। আপনার আমেরিকায় কয়েকদিন আগের বিষয়টা দেখলাম যে সেখানে সংক্রমণের হার কম দেখানো হচ্ছে এবং CNN নিউজে এটি বললই যেহেতু টেস্ট কম করা হচ্ছে কাজে সংক্রমণ কম দেখা যাচ্ছে। এটা বাস্তব না। বাস্তব বিষয় এই যে ব্যাপার হচ্ছে যে প্রতিটি লোক যে সংক্রমিত লোক, তার তুলনায় আমরা যদি অ্যাকচুয়াল সংখ্যা, এর কয়েকদিন আগে
টেলিভিশনে 71 টেলিভিশন বোধহয় এটা আরও আলোচনা হয়েছিল যে সংক্রমণের হার কীরকম। তো প্রতিটি লোকের জন্য অন্তত আরও 10 জন লোক অ্যাফেক্টেড হয়েছে সমাজে আছে কমিউনিটি ট্রান্সমিশনের জন্য, এটি হচ্ছে বাস্তব। অর্থাৎ যা আমরা সংক্রমণ দিচ্ছি তার অন্তত 10 গুণ বেশি আক্রান্ত, এটা ধরেই নেওয়া যায়, আরও বেশি কেন বলতে পারি না। তবে সংক্রমণের তীব্রতার এই বিষয়টা যদি বলি, সেই তীব্রতার ব্যাপারে আমাদের এখানে সেই তীব্রতাটা কম, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে আমাদের ফ্রন্টলাইন ফাইটার্স তাদের মধ্যে কিন্তু মৃত্যু কম নয়, চিকিৎসকদের মৃত্যু অনেক বেশি, পুলিশ বাহিনীর মধ্যে মৃত্যু বেশি, নার্সদের মধ্যে মৃত্যু কীরকম আমরা জানি না। ডক্টর ইউসুফ ফকির বোধহয় আমাকে সাহায্য করতে পারবেন। এবং ডাক্তারদের মধ্যে যেই মৃত্যুটা হয়ে গেছে, অত্যন্ত সিনিয়র পরিচিত ভালো লোক, হ্যাঁ হ্যাঁ মারা গেছে। আমি নামই বলতে পারি যে প্রফেসর ওয়াহাব হলিফিনা হাসপাতালে সিনিয়র মোস্ট প্রফেসর ছিলেন মেডিসিনের, অত্যন্ত সচেতন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, করোনা আক্রান্ত হয়ে 4-5 দিনের মধ্যে মারা গেলেন। এরকম আরও অনেক সিনিয়র লোকজন চিকিৎসকদের মারা গেছেন। পুলিশ বাহিনীর মধ্যে দেখবেন যে অনেক সিনিয়র অফিসার কিন্তু মারা গেছেন। আমাদের যে সমস্ত ইন্টেলেকচুয়ালস ছিলেন, হ্যাঁ ইন্টেলেকচুয়াল মধ্যে ডক্টর আনিসুজ্জামান, অধ্যাপক আনিসুজ্জামান, মুর্তজা বশির, কামাল লোহানী, এদের মতো লোক মারা গেলেন। অনেক সিনিয়র আমরা দেখেছি। সংখ্যাটা কম হলেও যে গুরুত্বপূর্ণ লোকগুলি মারা গেল, এগুলো তো অপূরণীয় ক্ষতি। মন্ত্রীও তো মারা গেছে, কাজেই মন্ত্রীও মারা গেছে, পলিটিক্যাল ইউসুফ ফকির বলছেন ডাক্তারদের পাশাপাশি অনেকেই মৃত্যু সম্পর্কে আমরা জেনেছি। ইউসুফ ফকির আপনার কাছে আবারও আসবো, বলবো যে আমরা অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছি, তো একদম সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন যে যেমন চায়না সিনোভ্যাক ভ্যাকসিন 3rd ট্রায়াল বাংলাদেশে হওয়ার কথা ছিল, এছাড়া আমরা শুনেছি ভারতেরও ভ্যাকসিনের বাংলাদেশে ট্রায়াল হবার একটি কথা শুনছিলাম। আসলে পৃথিবীর কোনো দেশের সাথে আমাদের কোনো ধরনের কোনো চুক্তি বা কথা কি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কিনা যে 3rd ট্রায়াল ভ্যাকসিন বাংলাদেশে করা যাবে, এরকম কোনো কিছু তথ্য আপনার কাছে আছে কিনা? না, তথ্যটি এইভাবে না, আমাদের সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমি একটু আগে কিন্তু আপনার এখানে আসার সময় আমি অনেকগুলো নেট দেখে আসলাম, কারণ আমি জানি যে ভ্যাকসিন সম্বন্ধে হয়তো আমাকে আপনি কোশ্চেন করতে পারেন। সেখানে আমি অক্সফোর্ডের ভ্যাকসিন দেখলাম, যে অক্সফোর্ডের যে ওদের ফেজ 2 ট্রায়াল হয়ে গেছে। ফেজ 2 ট্রায়ালের মধ্যে ওরা ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং বিভিন্ন দেশে ট্রায়াল করতেছে। এবং ভারতের যে আপনার যে আমাদের সিরাম ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু ওদের ট্রায়াল হচ্ছে। এবং ভারতের যে সিরাম ইনস্টিটিউট আছে, আমরা হয়তো সেখান থেকে একটি ভ্যাকসিন একটা অংশ পেতে পারি। তারপরে যে রাশিয়ার যে ভ্যাকসিনটি, সেটিও আমি দেখলাম যে রাশিয়ার ভ্যাকসিনটি সম্বন্ধে যেটি বলছে ওদের ডাক্তাররাই সেখানে 52% ডাক্তার রিফিউজ করছে এই ভ্যাকসিনটি নেওয়ার জন্য। আবার চীনের যে ভ্যাকসিনটা, সেটা কয়েক ঘন্টা আগে যে নিউজটা হয়েছে, আপনি হয়তো সেটা লক্ষ্য করবেন, সেটা তারা প্যাটেন্সি যে রাইট, সেটা তারা অলরেডি যে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে সেটি ওরা প্রকাশ করছে যে গতকালকে বা অথবা আজকে, সেটারও আমি নিউজ দেখেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি সেফ এবং ভালো ভ্যাকসিন আমরা যে দেশে থেকে পাই আমরা সেখান থেকে নেব। এবং ভ্যাকসিন সম্বন্ধে আরেকটি সুখবর যেটি আছে, আপনার মিলিন্ডা গেট যে আর কি বিল গেটের যে প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, তারা কিন্তু বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, যাতে দরিদ্র দেশ বা দরিদ্র জনগণ যাতে $2 থেকে $3 মধ্যে যাতে একটি ভ্যাকসিন পেতে পারে, যার মানে হচ্ছে প্রায় 200-250 টাকার মধ্যে অথবা বিনামূল্যে যাতে ভ্যাকসিন পেতে পারে, সেই সাহায্যটা কিন্তু তারাও করতেছে। আমি বিশ্বাস করি ভ্যাকসিন আসার সাথে সাথে অবশ্যই আমরা পেয়ে যাব। একই সাথে যেহেতু অনেকগুলো দেশ চেষ্টা করতেছে, এবং ইনশাল্লাহ আমাদের এটা আমরা ওভারকাম করতে পারবো। ইউসুফ ফকির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, একটি বিষয় স্পষ্ট হলো যে আসলে এখন সার্বিক যে অবস্থা, অর্থাৎ আমাদের অনুষ্ঠানের মধ্যে কিন্তু একটি ব্যাপার, সেটা হলো যে 6 জন নবজাতকের মৃত্যুর খবর কিন্তু আমরা বললাম। তো এই যে নবজাতক মৃত্যু, পাশাপাশি গর্ভবতী মায়েদেরও কিন্তু অনেক সচেতন হওয়ার একটি বিষয়ও কিন্তু চলে আসলো। পাশাপাশি আমরা দেখলাম ঢাকা এবং চট্টগ্রামেও মানুষের স্বাস্থ্যবিধি না মেনে চলা এবং যেভাবে মানুষের বিচরণ, এটাতে কিন্তু সংক্রমণ বেড়ে গেছে। তো এখানে একটি বিষয় যে আরও চলে আসলো যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কিন্তু বললেন যে আইন না মানা, অর্থাৎ আইনের প্রয়োগ না হওয়া, মানুষের কিন্তু অনেক বেশি এই জায়গা থেকে আরও তাদের মনের ভিতর ভীতিটা চলে গেছে। তো এই ছিল আজকের অনুষ্ঠানের সার্বিক বিষয়। তো দর্শক, আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন
এবং সচেতন থাকুন।